এবার আমরা জানবো আকবরের 9 জুয়েলস, নবরত্ন। আকবরের নবরত্ন কারা কারা ছিল আমরা এবার জানবো, ঠিক আছে? কারণ ও নবরত্ন থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে, ওগুলো থেকে ডিটেলস। 9 জন ছিল, ঠিক আছে? রাজসভায় 9 জন ছিল জ্ঞানীগুণী ব্যক্তি, যারা সবসময় তার কাছে থাকতো, আর যার আদর্শে মতাদর্শে উনি কি রাজসভা পরিচালনা করতো। তো 9 জনের মধ্যে প্রথম যার নাম লিখবো তার নাম হচ্ছে কি বীরবল। হ্যাঁ, হেডিং দেবো 9 জুয়েলস বা নবরত্ন। তারপরে প্রথম যে লোকটার নাম লিখবো 1 নাম্বার দিয়ে, সে নাম লিখবো বীরবল। বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস, তাই তো? বীরবল অ্যাকচুয়ালি বাড়ি কোথায় ছিল বীরবলের? এটা ছিল বুন্দেলখণ্ডে বাড়ি ছিল, বুন্দেলখণ্ড, মধ্যপ্রদেশে বুন্দেলখণ্ডের বাড়ি ছিল। নাম শুনছি বীরবল, আকবর আর বীরবল, ওরা সব একসাথে থাকে, 2 বন্ধু, তাই না? আকবরের বন্ধু বলতে পারি আমরা, সব থেকে কাছের লোক, সবসময় আকবরের কাছে থাকে। তা আকবরের সাথে এর পরিচয় কি করে হয়? তা আকবর একদিন জঙ্গলে শিকার করতে যায়, আকবর আর তার সাথে আরেকজন যায়। শিকার তো করতে হয় রাজারা, শিকারে চলে যায় বুন্দেলখণ্ড দিকে, শিকার করতে যায়, শিকারও করে। শিকার করার সময় কি হয়, আকবর একবার একটা ইসের মধ্যে, মানে গর্তের মধ্যে পড়ে যায়। ওখান থেকে কোনো রকম করে ওরা বাঁচে 2 জন মিলে, ঠিক আছে? বাঁচার পর ওদের হেভি জল তেষ্টা পেয়ে যায়। যখন জল তেষ্টা পায় তখন ওরা দেখে যে বুন্দেলখণ্ড এরিয়া জল এমনি কম, ঠিক আছে? দেখে একটা বুড়ি 2টো মাটির ভাঁড় নিয়ে জল নিয়ে আসছে জঙ্গলের মধ্যে। তো ওইটা দেখে আকবরের সেনাপতি ছিল, সে দৌড়ে যায় তার কাছে আর বলে যে আমাদের বুড়ি জল লাগবে আমাদের, ঠিক আছে? জল দাও। একদম বুড়ি বলে যেহেতু বয়স্ক লোক ছিল। আর বুন্দেলখণ্ড লোকগুলো প্রচুর স্বতন্ত্র হয়, ঠিক আছে? আমরা দেখেছি যুদ্ধের ক্ষেত্রে বুন্দেলখণ্ড। তো বুড়িটা রেগে যায়, আমাকে বুড়ি বলছে আর কোনো কথাবার্তা ছিঁড়ি নেই। ও কী করে বলছে, ঠিক আছে এসো, হাঁড়িটা নিয়ে যায়, একটা হাঁড়ি, আর নিজে তার কাছে এমনি করে ছেড়ে দেয় হাঁড়িটা, নিচে হাঁড়িটা পড়ে যায়, জলটা পুরো। রেগে যায় কে? সেনাপতিটা। আকবর দূর থেকে দাঁড়িয়ে দেখে। এবার সেনাপতিটা তখন বলছে ও জল পড়ে গেল, তখন ও আরেকটা হাঁড়ি নিয়ে এসে পড়ে, তখন বুড়িটা আবার দিকে, আকবর বুঝতে পারছে এটাও ফেলে দেবে, ঠিক আছে? তখন আকবর দৌড়ে চলে আসে। দৌড়ে আসার পর আকবর বলে যে মা, আমরা এখান থেকে এসছি, আমরা মুঘল দরবার থেকে এসছি, তো আমরা আকবর নাম শুনেছি, আমরা আকবরের দরবারে কাজ করি, ঠিক আছে? আমরা তারা সৈন্যতে কাজ করি মুঘল দরবারে। আর মা, আমাদের হেভি জল তেষ্টা পেয়েছে, মা দিয়ে বলে আমার হেভি জল তেষ্টা পেয়েছে, প্লিজ আমাদেরকে একটু জলের ব্যবস্থা করে দাও। পা ধরে বলে। তখন ও শোনে, শোনার পর বলে তুমি তো খুব ভালো কথাবার্তা শুনে মনে হলো, তো বলে যে ঠিক আছে তাহলে নাও। দিয়ে দেখো আকবর এখান থেকে কী বুঝতে পারছি যে যত বড় লোক হয় না, যারা জ্ঞানী হয়, অনেক ভালো জায়গায় থাকে, তারা কোনোদিন নিজের নামে ফাটায় না যে আমি এই আমি ওই। আর যেগুলো ফাঁপা বাস থাকে তাগুলো আওয়াজ বেশি হয়। ও এত চাইলে বলতে পারতো, কিন্তু বলেনি। বলছেন আমরা আকবরের দরবার থেকে এসেছি। যে বুড়িটা ওকে জল দেয়, জল খাওয়ায়। তখন আকবর ওকে বলে যে দেখো মা, তুমি আমাদেরকে জল খাইয়েছো, তবে তোমার কি চাই বলো, আমি তোমাকে আকবরকে বলে দেওয়া করাবো। বলে আমি বুড়ি মানুষ, আমার কিছু চাই না, তোমরা জল খেলে বা তোমরা চলে যাও, ভালো করে সাবধানে যাবে, জঙ্গলে তো বাঘ ভালুক আছে অনেক কিছু। বললো না, তুমি আমাদেরকে জল খাইয়েছে এই সিচুয়েশনে, ঠিক আছে? আমরা নাহলে মরে যেতাম, জল আমরা অনেক দূর থেকে হাঁটছি, গর্ত পড়েও গেছিলাম, আমরা জল পাচ্ছি না। ও বলছে না, আমার কিছু চাই না। তো ও বলে না, চাইতে তো হবেই কিছু, আর আমি তো দেবই। তখন পাশে একজন বাচ্চা ছেলে থাকে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। বললে যদি তোমার আমাকে কিছু দেবারই থাকে, তাহলে আমার এই বাচ্চাটা আছে, এই বাচ্চাটা মানে ও নাতি, বলছে এর নাম হচ্ছে মহেশ দাস, ঠিক আছে? তো এ ব্রাহ্মণ ছিল, হ্যাঁ। ও বলছে যে একে একটা কোনো কাজের ব্যবস্থা করো। কেন, কি করে? বলছে একে আমরা সবজি ফবজি লাগাই, তারপর সবজি লাগিয়ে পরে যখন বাজারে বিকতে যাই, তখন এই বিকে আসে, আর একে যত টাকা বলে যে দাম কত, যদি বলে তুমি যত টাকায় নেবে, যে যত টাকা বলে তাকে তত টাকায় বিক্রি করে দিয়ে চলে আসে। কেউ যদি বলে এটা দাম কত, বলে তুমি যত টাকা দেবে তত টাকায় দাম। মানে এতটাই বোকা ছিল। দিয়ে বলে যে ঠিক আছে, তো আমরা বলবো, আমরা যাই, তোমরা একটা কাজ করো, একটা আংটি দিয়ে যায়, সোনার আংটি, তাহলে এইটা তুমি ওকে দেবে, আকবরকে এটা দেখাবে। আকবর যখন এটা দেখলেই, তাহলে আকবর বুঝে যাবে যে এটা আমাদের কাজের একটা মানে নিশানি আর কি। এটা দেখলে বুঝে ও কাজ দিয়ে দেবে। রীতিমতো আকবর ওখান থেকে চলে যায়। তারপরে এই যে ওর বুড়িমা বলে ওকে পাঠায় আকবর, কাকে?
বীরবরকে, মহেশ দাসকে। বীরবর যায় কোথায়? আকবরের রাজসভায়। ও প্রথমে আকবরের রাজসভায় যেয়ে পরে কিন্তু ঢুকে যায়নি, ও গেটের দরবারে যায়, আর দরবারে যেয়ে পরে ও একটা পান দোকান খোলে। আরেক প্রতিভা। আর ওই পান দোকানে ও শুরু করে কাজ ওখানে। আর পান দোকানে মানে এত সুন্দর পান বানাতে লাগে ও, যে পুরো দরবারের সবাই পান খেত। আকবরের কাছে খবর গেছে এখানে পান দোকান বানাইছে, হেভি পান দেয়। আকবরের কাছ থেকে পান খেত, কিন্তু আকবর কেন যাবে, একটা পানওয়ালার কাছে যায় না, রীতিমতো পান খেত। এবার আকবরের দরবারে যখনই কেউ কোনো প্রবলেমস পড়তো না, আর পান দোকানে তো সবাইকে আড্ডা হয়, এটা তো এখন আমরা দেখতে পাই, আড্ডাগুলো হয় কেন, ও হতো। আর ও ওদেরকে বলে দিতে থাকে এমনি এমনি করো, ঠিক আছে। ও এরকম মন্দ বুদ্ধিতে থাকে, কিন্তু ওর হেভি জ্ঞান, ঠিক আছে। তখন ও তো প্রচুর ওকে বলে, ও যে যে প্রবলেমে পড়তো ওর কাছে আসতো, ওকে বলে দিতে তুমি এরকম এরকম বলো রাজাকে, রাজা খুশি, এবার তুমি এইগুলো করো, তুমি এটা। একদিন ইরান থেকে একটা লোক আসে, জাদুঘর আসে। জাদুঘর এসে পরে চলে আসে কোথায়? এইভাবে সবাই জানে, সবাই রাজসবাই জানে যে পানবালাটা আমাদেরকে সবাইকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে। আকবর শুধু জানে না। এবার ইরান থেকে লোক আসে, এসে পরে জাদুঘর আসে, ও একটা পাখি নিয়ে আসে, ঠিক আছে। খাঁচার ভিতরে পাখি ঢোকানো থাকে, আর বলে যে তো শুনেছি নাকি তোমার এখানে অনেক দিগ্গজ দিগ্গজ লোক থাকে তোমার রাজসভায়। তখন আকবরের নবরত্ন হয়নি, কিন্তু যারা যারা দিগ্গজ থাকে, যদি আমি শুনেছি ওই জন্যই এসছে, এই পাখিটাকে যদি কেউ এখান থেকে বিনা ছুঁয়ে যদি কেউ বার করে দিতে পারো, তাহলে মেনে নেবো যে হ্যাঁ বিশ্ববিখ্যাত একটা রাজা হচ্ছে, তার জ্ঞানের জন্যই যে আমরা শুনেছি তোমাদের এখানে অনেক জ্ঞান, বিভিন্ন দিক দিয়ে তোমরা বার করো, তো এটা পাখিটাকে বার করে থাকতো। ওরা না টাচ করে সবাই রাজসভায় দেখছে, যারা যারা ছিল, ঠিক আছে। বৈরাম খা থেকে, বৈরাম মতো মারা গেছে, তার ছেলে থেকে শুরু করে সবাই, কেউ আর টাচ করতে পারে না। পাখিটা অনেক লোমযুক্ত পাখি ছিল, ঠিক আছে। পাখিরা এক জায়গায় দাঁড়িয়ে ছিল, পারেনি। এবার আকবরে তো মানিক দিতে চলে যাচ্ছে, তখন রাজসভায় দু একজন বলছে যে এটা একজনই পারবে করতে আকবর, সেটা হচ্ছে বাইরের পান দোকানের লোকটা। তো বলে ঠিক আছে, তাহলে পান দোকানের লোকটাকে ডাকা যায়। আকবরের পান দোকানের লোকটা যায়, ও যে পরে বলে যে একটা গরম নিয়ে আসো, রড, একটা গরম রড নিয়ে আসে, আর যে পরে পাখিটা খাঁচা দিক দিয়ে ঢুকে আর পাখিটার গায়ে টাচ করে দেয়, আর তখনই পাখিটা গলে যায়। পাখিটা মুভমেন্ট থাকে, ঠিক আছে। আর ওটাকে এমন ডেকোরেশন করেছিল পুরো অরিজিনাল মনে হচ্ছিল, আর হাওয়াতে হিলছিল, ঠিক আছে। আর ওটা বীরবল বুঝতে পারে, আমাদেরই বীরবল। তখন আকবর পুরো হাত তালি মারে, তখন বলে যে তুমি কে? তুমি তো নর্মাল লোক নও, তোমাকে দেখে আমার খুব শখ মনে হচ্ছে। তখন ও বলে হ্যাঁ আমি নর্মাল লোক নয়, আর আংটিটা আকবরকে দেয়। তখন বলে যে আরে তুমি তো ওই একটা লোক চিনতে পেরে গেছে। তখন বলছে তোমার এই আংটি থাকতে তুমি কেন বাইরে এতদিন ধরে পানের দোকানে এসে করতে? বলে তুমি তো আমাদের এখানে গিয়ে তুমি তোমার পরিচয়টা দাওনি, তা আমি কেন দেবো আমার পরিচয়, ঠিক আছে। তো এইভাবে বাবরের কি বলে আকবরের সাথে বীরবলের দেখা হয়, ঠিক আছে। তারপরে এত খুশি হয় তাকে তার রাজসভায় রেখে দেয়, একদম সবসময় তার কাছে রাখতো, কোনো প্রবলেমে পড়তো তার কাছে বুদ্ধি নিত, ঠিক আছে। মানে সবসময় বাবর আর আকবর আর বীরবল থাকে। এই তো অনেক গল্প এবার থেকে পাই, তারা একদম পুরো এক মানে ইন্টিমেট বন্ধু হয়ে যায়, ভালো, ঠিক আছে। আমরা বীরবল লিখবো, পয়েন্ট দেবো বীরবল। বীরবল রিয়েল নেম লিখবো মহেশ দাস। হি ওয়াজ দ্য বুজুম ফ্রেন্ড অফ আকবর, মানে খুব কাছের বন্ধু ছিল আকবরের। আর বীরবল হেভি কমেডিয়ান করতে পারতো, তাই না, কমেডি করতো, আকবরের মাথা সবসময় খুশি রাখতো। আর বীরবলকে বলা হতো, লিখবো বীরবল ইজ নোন অ্যাজ কবিপ্রিয়। কবিপ্রিয় কেন বলা হতো? কারণ হেভি পোয়েট লিখতে পারতো বীরবল। আর এ একমাত্র এমন একজন ছিল যে মুঘল দরবারে প্রথমবারের জন্য সরস্বতী পুজো শুরু করেছিল। লিখে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হি ওয়ার্শিপ গডেস সরস্বতী ইন মুঘল এজ। এই মুঘল এজে কি শুরু করেছিল, কি পুজো? সরস্বতী পুজো শুরু করেছিল। হি ওয়াজ এ ব্রাহ্মণ, কোথাকার? বুন্দেলখণ্ড। তাহলে এতটাই জানলে মোটামুটি সব পরীক্ষাতে কোয়েশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে, চাপ নেই। আর এখানে হ্যাঁ আরেকটা জিনিস জানতে হবে যে বীরবলকে যখন ও দেয়, কিন্তু বীরবল শুধু পোয়েট ছিল না, তাকে থাকতো না। বীরবল একসময় কি ছিল, ভালো যোদ্ধাও ছিল। তাই বীরবলকে 1883 সালে আফগানের কি প্রান্তপতি অ্যাপয়েন্ট করে দেওয়া, আফগানের গভর্নর অ্যাপয়েন্ট করে দেওয়া হয়। লিখবো হি অ্যাপয়েন্ট গভর্নর অফ আফগান ইন 1583। বুঝতে পেরেছি তো কত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, মেন্সে এখান থেকে সব কোয়েশ্চেন আসবে এগুলো। নেক্সট যার নাম লিখবো তার নাম হবে টোডরমল। বহুত কোয়েশ্চেন আছে এখান থেকে।
প্রান্তপতি মানে গভর্নর, বাংলায় বললাম প্রান্তপতি, তাই তোরা বুঝতে পারছিস, ইংলিশটা ভালো জানিস তো ছোট থেকে। লিখবো হি ওয়াজ দ্য রেভিনিউ মিনিস্টার অফ আকবর। আকবর আর অ্যান্ড লিখবো শের শাহ, এ কিন্তু শের শাহর সময় রেভিনিউ মিনিস্টার ছিল, ঠিক আছে। আর আকবর যত রেভিনিউ মানে কি আমাদের রাজস্ব ব্যাপারে যত কিছু করেছিল, মডিফিকেশন করেছিল, বা যত কিছু নিউ অ্যাপয়েন্টমেন্ট করেছিল, যত কিছু প্রথা প্রচলন করেছিল, সব কিন্তু কার বেসিক্যালি 98% ছিল কার, শের শাহ। শের শাহটাকে ও কি আকবর মডিফিকেশন করে দিয়েছিল, ঠিক আছে। আর ওই জন্য কার দান ছিল, কারণ শের শাহের সময় রেভিনিউ মিনিস্টার কে ছিল, টোডরমল, তাই টোডরমল এই করে দিল। টোডরমলের সব থেকে ইম্পর্টেন্ট ছিল জাবদি প্রথা, তাই তো। জাবদি প্রথা ইন্ট্রোডিউস করেছিল, 10 সালা প্রথা ইন্ট্রোডিউস করেছিল, 10 সালা আইনি 10 সালা। এই বছর বিশেষ কোয়েশ্চেন এসেছিল আইনে 10 সালা, জাবদি প্রথারই আরেক নাম বলা হয় আইনি 10 সালা, ঠিক আছে। আসবো আমি সব বলছি, তো লিখবো হি ওয়াজ ইন্ট্রোডিউস জাবদি অ্যান্ড 10 সালা আইনি 10 সালা সিস্টেম। কার সম্বন্ধে লিখছি, টোডরমল করেছিল, হ্যাঁ কার পয়েন্টে কার লিখছি, তারই হবে, আকবরের সময় হবে। তা আকবরের সময় কি করেছিল, জাবদি প্রথা করেছিল। টোডরমল কি করেছিল, টোডরমল আইনি 10 সালা। এই বছর কোশ্চেন এলো আইনি 10 সালা কে করেছিল, আকবর করেছিল। এইটুকু তো ঠিক আছে, বুঝলাম, তাই না। এবার আমাদের ডিটেলসে ঢুকতে হবে, যেহেতু রেভিনিউ, এখানে রেভিনিউ থেকে প্রচুর কোয়েশ্চেন দেয়, ঠিক আছে। আকবর রেভিনিউতে কি কি করেছিল, ঠিক আছে। আর আকবর রেভিনিউতে যা কিছু করবে সবগুলোতে কার কিছু একটু হলেও হাত থাকবে, কে থাকবে, যে টোডরমল। তাই আমরা রেভিনিউ সিস্টেমটা টোডরমল আন্ডারে পড়ে নিলে বেটার হয়, তাই না। এখান থেকে যখন প্রশ্ন আসে, তো আকবর রেভিনিউতে প্রথম যেটা করেছিল সেটাই করেছিল কি, মনসবদারি সিস্টেম। কত সাল, লিখবো রেভিনিউ সিস্টেম অফ আকবর, পয়েন্ট থাকবে টোডরমলই, ঠিক আছে। টোডরমল যেহেতু রেভিনিউ মিনিস্টার ছিল, তো ওর আন্ডারে লিখে নিই, রেভিনিউ সিস্টেমটা জেনে নিই। হ্যাঁ, তো আমরা নেক্সট লিখবো যেটা, সেটা লিখবো তানসেন। তানসেনের রিয়েল নাম লিখবো কি, রামতনু পান্ডে। এই যে তানসেন অ্যাকচুয়াল গোয়ালিয়র যে আছে, গোয়ালিয়র কোথাকার জায়গা, মধ্যপ্রদেশ। এই এমপি গোয়ালিয়রের যে রাজা, তার রাজসভায় থাকতেন, ঠিক আছে। সেখান থেকে আকবর তাকে কি করা হয়, তার নিজের রাজদরবারে নিয়ে আসে। আর্লিয়ার হি ওয়াজ এ কোর্ট সিঙ্গার অফ রাজা মান সিং এট গোয়ালিয়র। আর এ কি হয়েছিল না, পরে মুসলিমে কনভার্ট হয়েছিল, আর এর তখন নাম হয়েছিল মিয়া তানসেন। এ সঙ্গীত বিশেষজ্ঞ ছিল, ইনি প্রচুর রাগ, সঙ্গীতের যে রাগগুলো তিনি কম্পোজ করেছিলেন, তাই না। তার যে রাগগুলো তিনি কম্পোজ করেছিলেন তার নামগুলো লিখবো হি ওয়াজ এক্সপার্ট অফ রাগ দীপক, রাগ দরবারি, মিয়াকি মলহার, MIA মিয়া স্ল্যাশ দেবো, তারপর কি লিখবো KI কি স্ল্যাশ দিয়ে, মালহার MULHAR, মিয়াকি মালহার, কমা দিয়ে আরেকটা নাম লিখবো ধ্রুপদ। এই যে ধ্রুপদ গানের যে আছে না, ধ্রুপদ গানটার, ধ্রুপদের এই যে সঙ্গীত স্টাইলটার ইনি জনক ছিলেন, ইনি এটাকে শুরু করেছিলেন ধ্রুপদ। তাহলে ইনি যেগুলো রাগ দীপক, মিয়াকি মালহার, তারপরে রাগ দরবারি, তাই না, ধ্রুপদ, এগুলো ইনি শুরু করেছিলেন। আর ইনি যখন গান করতেন, মানে আমরা তো এর সম্বন্ধে শুনেছি, ইনি গান করলে কি হতো, বিদ্যুৎ চমকাতো। মানে গান সঙ্গীত, মানে সঙ্গীত এমন এক ফিলোসফি বলতে পারি, যেখানে কি হয়, মানে সায়েন্স যেখান থেকে শেষ হয়, তারপর থেকে ফিলোসফি স্টার্ট হয়, বা এই সঙ্গীত এগুলো হয়। সঙ্গীত একটা এমন জিনিস যে সঙ্গীতে আগেকার দিন কি হতো, মানে মানুষের কঠিনতম রোগ ঠিক হয়ে যেত, ঠিক আছে। সঙ্গীত হচ্ছিল এমন জিনিস, এমনকি এখনো আমেরিকা এইসব জায়গায়, যে বড় বড় জায়গায় না, এখনো গানের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় বড় বড় জায়গায়। ক্যান্সার ট্রিটমেন্ট থেকে শুরু, অনেক গানের মধ্যে অনেক রাগের মাধ্যমে দিয়ে এগুলোকে ট্রিটমেন্ট করা হয়। তো এগুলো হচ্ছে সায়েন্সের পরের স্টেপ, সায়েন্স যেখানে শেষ হয় তারপর থেকে এগুলো শুরু হয়। এই আধ্যাত্মিক, তাই না, আধ্যাত্মিক মেডিটেশন, এগুলো সায়েন্স যেখান থেকে শেষ হয় তারপর থেকে এগুলো শুরু হয়। তো এরা এতটাই গানের দিক দিয়ে আধ্যাত্মিক ছিল যে এরা কি করতো, মানে যেসব জায়গায় খরা পড়তো না, সেই সব জায়গায় এরা এইসব রাগ করে, এইসব গান করে কি করতো, ওই পুরো জায়গায় বৃষ্টি এনে দিত, বিদ্যুৎ চমকাতো, ওইসব ব্যাপার ছিল।
ঠিক আছে, এতটাই পাওয়ারফুল ছিল না গানের দিক দিয়ে। তো হি ওয়াজ দ্য মানে এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড পার্সন অ্যাট দ্য আকবর কোর্ট, তাই না? একদম মানে এর কোনো হবে না। আর এর গান শুনে আকবর কি পুরো রাজসভায় মুগ্ধ হয়ে যেত সেই সময়, ঠিক আছে? তো সেই সময়কার হেভি একজন ব্যক্তিত্ব, ঠিক আছে? তো এর নাগাল পাওয়া চারটিখানি ব্যাপার না। তো আকবর কি করতো না, আকবর যখন এত ফেমাস ছিল তখন এর আবার গুরু ছিল একজন। তাহলে এর গুরু কিরকম হবে, ঠিক আছে? হ্যাঁ, একজন গুরু মানে তাহলে কেমন গুরু হবে, আরো তারপর গুরু হবে। তো আকবর একদিন বলেছিল যে আমার খুব ইচ্ছে তোমার গুরুর সাথে দেখা করা, আমাকে তোমার গুরুর সাথে দেখা করা, তোমার যে টিচার আছে তার সাথে আমাকে দেখা করা। ও সবসময় তার টিচারের নাম করতো, কোনো কিছু রাগ স্টার্ট করার আগে টিচারকে স্মরণ করতো, তাই না? জানিস তো আগে ছোটবেলায় কেন, এখন আমরা কি করি, কোনো কিছু হলে একটা হয় না যে দিব্যি খায় না সবাই, অনেকে গুরু দিব্যি খায় না, আগে গুরু দিব্যি খেয়ে বলতো না? তো গুরু দিব্যি মা বাবার আগে কিন্তু আগে গুরু হতো, গুরুর স্থান এমন জায়গায় ছিল, ঠিক আছে? তো ওরা যখনই কোনো রাগ বা কোনো কিছু করতে যেত না, আগে গুরুকে স্মরণ করতো। তো আকবর ভাবতো যে এই এত ট্যালেন্টেড, এত বড় ট্যালেন্টেড, এর গুরু এখনো আছে আর সে বেঁচে আছে, আর আমি তাকে দেখবো না। তাকে রিকোয়েস্ট করে, বলে ঠিক আছে, এও রাজি হয়ে যায়, চলো। এরা একদম চলে যায় ওর গুরুর কাছে। গুরুর নাম কি ছিল লিখে রাখবো, কি নাম ছিল? হ্যাঁ, গুরু স্বামী হরিদাস। আর কি একটা গুরুর নাম লিখবো, হরিদাস। তো একটা এই মেন গুরু ছিল গুরু হরিদাস। গুরু হরিদাসের সাথে যাই, আকবর যাচ্ছে, ঠিক আছে? রাজসভা থেকে অনেক সৈন্য দল আছে, তার কাছে যাচ্ছে। দিয়ে যখন নামে, তানসেন ওই হাতি থেকে নামার পর গুরুর কুঠিরে এন্ট্রি মারে, বলে যে প্রণাম করে গুরুকে, যে গুরু আমি এরকম বলছে, আমাদের মানে বাদশাহ এসছে মুঘল দরবারের, আকবর আপনার সাথে দেখা করতে চাইছে। তো ও গুরুকে বললো, তানসেনকে বললো যে আমি তোমাকে তো সব রকম শিক্ষা দিয়েছি, তোমার এত বড় ভুল তো তুমি করবে না। আমি তো কোনো আজ অব্দি না কোনোদিন কোনো আমার এই কুটিরে কোনো সুলতান বাদশাহ এদের জায়গা নেই, আমি কারোর সাথে দেখা করতাম না, এটা তোমার জানা উচিত ছিল। তাকে এত দূর পর্যন্ত আনা তোমার ভুল হয়েছে, ঠিক আছে? আমি তো কারোর সাথে দেখা করবো না। তো তানসেন আর কিছু বলে না, গুরুর উপর তো কিছু বলবে না। আবার যাওয়ার পর আকবরকে বলে যে উনি দেখা করবেন না, কোনো সুলতানের সাথে বা কোনো বাদশার সাথে তিনি দেখা করবেন না। তো আকবর দ্য গ্রেট আকবর এমনি বলা হয় না। আকবর কি করে, প্রথম ও হাতি থেকে নেমে যায়, রাস্তায় আসে, দাঁড়ায়, আর তার পাগড়ি, তার পোশাক, যেগুলো রাজকীয় পোশাক, খুলে ফেলে, নর্মাল একটা পোশাক ধারণ করে, আর পাগড়ি খুলে দেয়। তখন বলে এবার তুমি যে করে বলো যে একজন সাধারণ লোক এসছে, তার সাথে আমি দেখা করবো, তুমি এটাই ভুল করেছো। দিয়ে তানসেন যে করে বলে হরিদাসকে যে একজন সাধারণ লোক তোমার সাথে দেখা করতে চাইছে দিল্লি। ও বলছে সাধারণ লোকের জন্য আমি সবসময় অ্যাভেলেবেল, ডাকো। দিয়ে এই আকবরের সাথেও দেখাটা হয়, ঠিক আছে? দেখা হয়, ও আকবর মানে ওর থেকে প্লেস হয়ে আকবর ওকে প্রণাম করে, ঠিক আছে? ওখান থেকে অনেক ওদের কনভার্ট হয়। তারপর ওখানে দেখার পর থেকে যখন আকবর ওখান থেকে ফিরছে থেকে ফিরতে দেখছি জঙ্গলে এক জায়গায় একটা লোক বসে গান করছে, আর জঙ্গল জুড়ে শুধু ওইটুকু জায়গায় বৃষ্টি হচ্ছে। তো তখন ওইখানে ডাইরেক্ট চলে যায়, ওই আওয়াজ শুনে চলে যায় তানসেন যে পরে ওই লোকটাকে আবার প্রণাম করে, বলছে ইনি হচ্ছে আমার আরেক গুরু। আর আকবর তো মোহিত হয়ে যায় যে এইটা কি। আকবর প্রথমবার দেখে, তানসেনও কিন্তু ওটা তখন পারতো না। গান করে এই যে বৃষ্টি, মানে গানের মাধ্যমে বৃষ্টিকে ও যেমন গান করছে, বৃষ্টি ঠিক ওই স্ট্রাকচারে যেমন পড়ছে, ঠিক আছে? দিয়ে আকবর তো পাগল হয়ে যায়, বলে আমি তো ওর সাথে দেখা করবি। আকবর যায়, ওর সাথে দেখা করে, দিয়ে ওরা পরিচয় দেয়, ঠিক আছে? তো ওটা হচ্ছে তানসেনের আরেক গুরু, সেটা রাস্তায় দেখা হচ্ছিল, লিখবো। ওর নাম হচ্ছে লিখবো বেজু বাবরা। আর ইনি কিসের জন্য আমাদের রাগ মেঘ লিখবো, রাগ মেঘ। যে রাগ ফেমাস ছিল সেটা হচ্ছে মেঘ রাগ। ইনি যেসব জায়গায় গান করে কি করতে পারতেন, একদম ঘন করে মেঘ করে বৃষ্টি করে দিতে পারতেন, ঠিক আছে? সেই সময় তো বেজু বাবরার সাথে উনি দেখা করেন, আর আকবর এদেরকে প্রচুর করে, মানে
পায়ে হাতে পড়ে যায় চলো আমার রাজসভায় চলো, কিন্তু এরা দুজনে কেউ রাজসভায় যেতে রাজি হয় না। তুমি যেটা বলছো ওটা এই বেজু বাবরা আরেক নাম, কিন্তু ওটা আসবে না, এটাই আসবে বেজু বাবরা। হি ওয়াজ ফেমাস ফর বেজু বাবরা, ঠিক আছে। তো তানসেনের সম্বন্ধে আমরা জানলাম, ঠিক আছে, যে তানসেনে এখান থেকে যা কোয়েশ্চেন আসে তার দুটো গরু মানে আমাদের টিচারের নাম লিখে রাখতে হবে, আর তিনি গোয়ালিয়রের রাজার কাছে ছিলেন সেটাও মনে রাখতে হবে, আর তার এইগুলো তার রিয়েল নাম ছিল রামতনু পান্ডে। তারপর তানসেনের পর থেকে আমরা নেক্সট শুরু করব আবুল ফজল। তাহলে আমরা লিখবো আবুল ফজল, তাই না? আগে আবুল ফজলের বাবার নামটা লিখে রাখবো। তো আমরা লিখব আবুল ফজল, হিজ ফাদার ওয়াজ শেখ মুবারক। শেখ মুবারক ছিল এর কে বাবা। তাহলে শেখ মুবারকের দুই ছেলে, এক ছেলের নাম হচ্ছে আবুল ফজল। হু ওয়াজ দ্য শেখ মুবারক? হ্যাঁ হ্যাঁ আবুল ফজল লিখলাম, ওটা আমি পরে বলছি, কিন্তু শেখ মুবারকটা কে ছিল? পড়ালাম আগের দিনই পড়ালাম, কোথায় দেখলে? হ্যাঁ, তো শেখ মুবারক শাহ একই লোক। এটাকে শাহ মুবারক, এ হচ্ছে শেখ মুবারক। কে? হ্যাঁ, মাজাহার নামা, যে বললো তুমি ধর্মের হেড। তো এই যে মহাজার নামাজে, যে মহাজার নামাজে তৈরি করার পরিকল্পনা যে দিয়েছিল সেই ছিল শেখ মুবারক, শাহ মুবারক, শেখ মুবারক। এই যে শাহ মুবারক বা শেখ মুবারকের ছেলে, দুই ছেলে, এক ছেলের নাম হচ্ছে আবুল ফজল। আবুল ফজল নিয়ে আমরা পড়ছি, লিখবো আবুল ফজল। আরেক ছেলের নাম কি থাকবে? ফৈজি। শেখ মুবারক ছিল কি মহাজার নামার, মহাজার নামার ড্রাফটটা তৈরি করেছিল, তাই না? ড্রাফটটা ইনি তৈরি করেছিল, মহাজার নামার কনসেপ্ট ইনিই দিয়েছিলেন। তো আবুল ফজল শেখ মুবারকের ছেলে ছিল, আকবরের খুব কাছের বন্ধু ছিল। হি ওয়াজ ফেমাস ফর হিস্ট্রিয়ান, ফেমাস হিস্ট্রিয়ান ছিল, আর তার সাথে সাথে গুড রাইটার ছিলেন। ইনি কি লিখেছিলেন? আকবর নামা বা আইনি আকবরী লিখবো। হি রোট আকবর নামা বা আইনি আকবরী। এই যে আকবর নামা বা আইনি আকবরী, এটা কিন্তু একটাই বই। হ্যাঁ, অ্যাকচুয়াল এই বইটার নাম কি হচ্ছে? আকবর নামা, তার মধ্যে আইনি আকবরী একটা পার্ট। এই পার্টটাতে ল সম্বন্ধে কথা বলা আছে, আকবরের যে ল, কি কি ল ইমপ্লিমেন্টেশন করেছিল সেগুলো কথা বলা হচ্ছে, তাই না? তো এটা একটা পার্ট। আর এই যে আকবর নামাতে টোটাল কতগুলো 12টা আছে, মানে তোর সিদ্ধান্তর কথা বলা আছে। টোটাল 12টা লিখে রাখবো, টোটাল 12টার সিদ্ধান্তর কথা বলা আছে। দেবে কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ, 12টা পার্টে ভাগ করে 12টা সিদ্ধান্তর কথা বলা আছে, বা 12টা সিদ্ধান্ত দেবে, কটা ভাগ আছে যা দেবে 12 অ্যান্সার হবে, ঠিক আছে, মনে রাখবো। এই অ্যাকচুয়াল আকবরের পরামর্শদাতা বলতে পারি, সেই সময়কার সব থেকে বড় স্কলার ছিলেন ইনি, ঠিক আছে, বিগেস্ট স্কলার অ্যাট দ্যাট টাইম। এবং কি শুধু কি নর্মাল স্কলার ছিলেন, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ স্কলার ছিলেন, তাই না? পার্সি ল্যাঙ্গুয়েজের সব থেকে বড় স্কলার ছিলেন তিনি। লিখবো, আমি কি বলেছিলাম যে আইন দিনে ইলাহি তৈরি করেছিল কে? আকবর। কত সালে? 82। অনেকে 81ও বলবে, অনেক 81ও দেওয়া আছে, 82 আমরা ধরে রাখবো। এই দিনে ইলাহির প্রধান পুরোহিত কিন্তু যে ছিলেন সে ছিলেন আবুল ফজল। 1602 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর চক্রান্ত করে একে এলাহাবাদের কাছে মার্ডার করে দেবে। কার দ্বারা মার্ডার হয়? জাহাঙ্গীর। 1602 খ্রিস্টাব্দে আকবর আবার দুঃখিত হয়, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। নেক্সট লিখবো আরেক ভাইয়ের নাম সম্বন্ধে জেনে নেবো, ইনি নবরত্নের মধ্যে ছিলেন, ফৈজি। লিখবো হি ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ আকবর। আকবরের কোর্ট পোয়েট কে ছিল? ফৈজি। কোর্ট পোয়েট মানে সভাকবি। ইনি একটা বই লিখেছিলেন, ফৈজি কি লিখেছিলেন? আকবর নামা। আবুল ফজল লিখেছিল আইনি আকবরী। তাহলে
বুঝতে পারছি তো? এও লিখেছে আকবরনামা, এও লিখেছে আকবরনামা, এটা হচ্ছে আইনি আকবরী, আকবরনামা বা আইনি আকবরী, আর এও কিন্তু আকবরনামা লিখেছিল। হ্যাঁ, মনে রাখবো ভালো করে লিখবো। হি অলসো রোড আকবরনামা। আর ফৈজি বাবার নাম ছিল শেখ মুবারক বা শাহ মুবারক। আর এটা দুটো ছেলে ছিল এর, একটা ছিল আবুল ফজল আর একটা ফৈজি। এরা দুজনেই কে ছিল? রাজ দরবারে থাকতো, নবরত্নের মধ্যে ছিল। ফৈজি লিখবো, ইনি অনেক বড় সেই সময়কার পার্সিয়ান বিদ্বান ছিলেন, তাই পার্সি ভাষার প্রচণ্ড দক্ষতা ছিলেন। আর যেহেতু পার্সি ভাষায় দক্ষতা ছিলেন, তাই তিনি কি লিখেছিলেন? লিখবো হি ট্রান্সলেট লীলাবতী, হি ট্রান্সলেট লীলাবতী, কমা দিয়ে লিখবো ভাগবত গীতা, কমা দিয়ে লিখবো মহাভারত, লীলাবতী, ভাগবত গীতা, মহাভারত। হি ট্রান্সলেট লীলাবতী, কমা দিয়ে ভাগবত গীতা, মহাভারত ইন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে কি এগুলোকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করলো? কে করলো? ফৈজি। আরেকটা বই থাকবে যেটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হবে, বাবরনামা, তাই না? বাবরনামা বইটা কে লিখবে? বাবর লিখবে। আর কি ভাষায় লিখবে? চাগদাই তুর্কি, তুর্কিতে করে পার্সিতে ট্রান্সলেট করবে। কে করবে? আব্দুল রহিম খানি খান্নান। তো আমরা সেই তার নামটা লিখে রাখবো নেক্সট, আব্দুল রহিম খানি খান্নান। কত নম্বর চলছে? হ্যাঁ, 6 জন, তাই তো? আব্দুল রহিম খানি খান্নান, এ বেসিক্যালি কি বলতেন? হিজ ফাদার ওয়াজ বৈরাম খা, তাই না? বৈরাম খার ছেলে ছিলেন। আর বৈরাম খার যে ওয়াইফ ছিল তার নাম কি ছিল? সালিমা বানু। তাকে বিয়ে করবে আকবর। আর তখন এই আকবর যখন ওকে বিয়ে করবে, কারণ বৈরাম খা আততীয়ার হাতে মারা যাবে, তাই না? গুজরাট যেতে তীর্থযাত্রা যাওয়ার সময় গুজরাট থেকে। আর তখনই বৈরাম খায়ের যে ওয়াইফ আর ছেলে, বাচ্চা যখন ছেলে আব্দুল রহিম খানি খান্নান, তার নাম ছিল কি? কি নাম ছিল? আব্দুল রহিম, রহিম নাম ছিল, ঠিক আছে? এই রহিমকে এবং তার মাকে আকবর দিল্লিতে নিয়ে চলে আসে, যেহেতু মারা যায় তার বাবা, আর তারা অভিভাবকও ছিল। তো যখন রেডি এখানে এনে দেয়, আনার পর থেকে এই আব্দুল রহিম মানে খানি খান্নানকে প্রচুর শিক্ষা ফিক্ষা দীক্ষা এগুলো দিতে থাকে। তার সাথে যোদ্ধা একটা ওয়েল্ড, মানে নিজের ছেলের মতো মানুষ করে। আর এর মাকে তিনি বিয়ে করে নেয়, তাই না? তো এইবার আব্দুল রহিম বড় যখন হয়, তখন হি ওয়াজ এ গুড ওয়ারিয়ার, হেভি বড় যোদ্ধা হয়ে যায়, ঠিক আছে? আর তার সাথে হি ওয়াজ দ্য পার্সিয়ান ট্রান্সলেটার অফ বাবরনামা। লিখবো হি ওয়াজ দ্য পার্সিয়ান ট্রান্সলেটার অফ বাবরনামা। বাবরনামার কি করে? পার্সিয়ান ট্রান্সলেটার করে ইনি। বাবরনামা যেটা বাবর লিখেছিল, তার বাবরনামা লেখা হয়েছিল, বাবর লিখেছিল চাগদাই তুর্কি ভাষায়। ওই চাগদাই তুর্কি ভাষা থেকে এটাকে পার্সিয়ান ভাষাতে কে করে? আব্দুল রহিম খানি খান্নান। আব্দুল রহিম যখন ইনি গুজরাট বিদ্রোহের সময়কে পাঠানো হয়, তখন এর নাম ছিল আব্দুল রহিম। তো গুজরাট দমনের জন্য যখন পাঠানো হয়, তখন ইনি হেভি মানে কি যোদ্ধার সাথে এটাকে কি গুজরাটকে পরাস্ত করে, গুজরাটের বিদ্রোহকে দমন করে। আর গুজরাট বিদ্রোহ দমন হয়ে খুশি হয়ে আকবর ওকে কি করে? ওকে উপাধি দেয় খানি খানান। তা আব্দুল রহিম, তুমি খানি খানান মনে হচ্ছে খানেদের খান তুমি, ঠিক আছে? তো আব্দুল রহিম খানি খান্নান তখন এর নাম হয়ে যায়। ইনি পার্সি হিন্দি ভাষায় বিশেষজ্ঞ ছিলেন। ইনি অনেক দোহা রচনা করেন। দোহা আছে না, দোহা, প্রচুর দোহা রচনা করেন। সেই সময়কে অনেক বড় কবিও ছিলেন তিনি। কবিরাই দোহা রচনা করতো বেসিক্যালি। আর কি? হ্যাঁ, আকবর প্রথম সমুদ্র দেখে যখন গুজরাট জয় করে, ঠিক আছে? আকবরের সমুদ্র দর্শন প্রথম যখন গুজরাটকে কনকোয়েট করতে যায়, গুজরাট বিদ্রোহ দমন করতে যায়। এগুলো আমরা মিলিটারি কনফারেন্সে পড়বো আমরা, এটা আমাদের আলাদা পয়েন্ট, আগেই বলে দিয়েছি, ওটা এখন বাকি থাকবে, এটা এখন অনেক পয়েন্ট বাকি আছে। তো আমরা আব্দুল রহিম, হ্যাঁ, যখন জাহাঙ্গীর ছোট থাকে না, আকবরের ছেলে জাহাঙ্গীর, যার নাম থাকবে সেলিম, সেলিম চিশতি নাম অনুযায়ী তার নাম দেবে। ওই জাহাঙ্গীরের ইনি টিচার হিসাবে অ্যাপয়েন্ট করে, ওস্তাদ হিসাবে অ্যাপয়েন্ট করে কাকে? আব্দুল রহিম খানি খান্নান।
এর বাবা ছিল আকবরের কি টিচার, গুরু সব। আর তার ছেলে মানে কি বৈরাম খাঁ ছিল, আর বৈরাম খাঁর ছেলে হলো কি তার ছেলের টিচার, তাই না? বৈরাম খানের ছেলে কে আব্দুল রহিম খানি খানান, আর আব্দুল রহিম খান আকবরের যে ছেলে হবে তার টিচার, তার ওস্তাদ। ঠিক আছে, লিখে রাখবো এটা। কতগুলো নাম হলো? 6টা। নেক্সট নাম লিখবো মানসিং। এ বেসিক্যালি জয়পুরের বীরমল, ভারমল বা বীরমল বা বিহারীমল, 3টে নাম 3টে বইয়ে দেওয়া থাকে। অনেকে বলে ভীরমল, অনেকে বলে ভারমল, অনেকে বলে বিহারীমল, 3টে লোক একই নাম। ঠিক আছে, এই যে ভারমল যে জয়পুরের রাজা ছিল তার ছেলে ছিল কে মানসিং, ভারমল। ভারমল একে বিহারীমল, একে বীরমল বলা হয়, ভগবান দাস আর মানসিং। এই যে এর 2 ছেলে ছিল আর 1 মেয়ে ছিল। একটা মেয়ের সাথে কার বিয়ে হবে? আকবরের বিয়ে হবে। ঠিক আছে, 2 ছেলে থাকবে, ভগবান দাস আর মানসিং। এই যখন এই মেয়ের সাথে আকবরের বিয়ে হবে, ঠিক আছে, আকবরের, তখন কি হবে? এই যে 2টো ছেলে এরাই মুঘল দরবারে বড় বড় পোস্ট অ্যাপয়েন্ট হবে। তার মধ্যে সব থেকে বেশি ভালো পোস্ট পাবে কে মানসিং, আর একে মনসবদার দেওয়া হবে। আর হাইস্ট মনসবদার অ্যান্ড ফেমাস মিনিস্টার অফ দ্যাট টাইম, তাই না? হাইস্ট মনসবদার কি হবে? মানসিং। মানসিং কিন্তু অনেক বড় যোদ্ধা ছিল। আকবর যে আকবর দ্য গ্রেট হবে, এত জায়গায় কঙ্কার করবে, তার পেছনে 40% হলো মানসিং এর কি থাকবে? দান থাকবে। কিন্তু এই মানসিংকে কি বলা হতো জানো? সোর্ড অফ আকবর। হ্যাঁ, সোর্ড অফ আকবর, আকবরের তরবার। যদি বলে আকবরের তরবার কাকে বলা হতো? তরবারি কাকে বলা হতো? যে তরবারটা যুদ্ধ করে না, কাকে বলা হতো? মানসিং। কত নম্বর হলো তাহলে? 7। 8 নাম্বার লিখবো মোল্লা দো পিয়াজা। ইনি বেসিক্যালি আরবিয়ান ছিলেন, একজন আরবিয়ান ছিল মোল্লা দো পিয়াজা। ঠিক আছে, ফার্সি ছিলেন, ইনি আরবিয়ান লোক ছিলেন। ইনি প্রচুর জ্ঞান, মানে যে প্রচুর জ্ঞান ছিলেন তার, মানে কোনো কিছু জায়গা থেকে কোনো ফেঁসে গেলে একটা এমন একটা বুদ্ধি বার করে দিত যে আকবর ওখান থেকে বেরিয়ে যেত। ঠিক আছে, প্লাস তার সাথে কথা কটো করতে পারতেন, প্রচুর লোকে হাসাতে পারতেন, কমেডিয়ান ছিলেন। ঠিক আছে, আর আকবরের খুব ইন্টিমেট বন্ধু ছিলেন, আর আকবর সাথে এদের খুব ভালো মানে বন্ধুর মতো রিলেশন। এক প্রচুর পেঁয়াজ খেত, দো পেঁয়াজা খেত, দো পেঁয়াজা খাবারটাকে, তাই এর নাম কি হয়ে গেছে? এর আকবরে একে কি বললো তো? মোল্লা দো পেঁয়াজা বললো বলে ডাকতো। ঠিক আছে, নাম কিন্তু আলাদা, কিন্তু একে প্রচুর পেঁয়াজ, দো পেঁয়াজ এরা প্রচুর খেত, মানে পেঁয়াজ প্রচুর ভালোবাসতো, তাই একে আকবর একে হাসি করে ওর নাম দিয়েছিলেন মোল্লা দো পেঁয়াজা। তাই ইতিহাসে এর নাম সারা জীবন মোল্লা দো পেঁয়াজা হিসাবেই পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট 8 হলো, তাই তো? লাস্ট আমাদের ইসে নাম লিখবো হামিম হুমাম। হামিম, HAMIM, হামিম হুমাম, HUMAM, হামিম হুমাম। ঠিক আছে, হামিম হুমামও একজন নবরত্ন ছিলেন। আর আমরা টোটাল 9টা নবরত্নের নাম জেনে গেলাম। এই হামিম হুমাম ছিলেন কে? লিখবো হি ওয়াজ দ্য চিফ অফ রয়্যাল স্কুল অফ মাদ্রাসা। হি ওয়াজ দ্য চিফ অফ রয়্যাল স্কুল অফ মাদ্রাসা। বুঝতে পারলি যে মাদ্রাসাগুলো ছিল সরকারের রাজার, সেগুলোর চিফ ছিলেন, ওগুলো উনি দেখাশোনা করতেন। মাদ্রাসা, হি ওয়াজ দ্য চিফ অফ রয়্যাল স্কুল অফ মাদ্রাসা। কোন মহিলা প্রথম মাদ্রাসা শুরু করে? মহামাঙ্গা, তাই না? 2টো বই, বিভিন্ন বই বিভিন্ন রকম পাওয়া যায়। একটা বইয়ে বলা হচ্ছে একে চিফ, মানে স্কুলের যে মাদ্রাসা সেগুলো চিফ বলা হচ্ছে, ওগুলোকে দেখাশোনা করতেন আর এই রাজসভায় থাকতেন। আর একটা বইয়ে বলা আছে ইনি আকবরের যে রান্নাঘর আছে না, রসইখানা, সেখানকার হেড ছিলেন। ঠিক আছে, তো এটা আমরা লিখে রাখবো। একটা বইয়ের রেফারেন্সে বলছে ইনি যে রান্নাঘরের যে চিফ ছিলেন, সেই রান্নাঘরের ইনি হেড ছিলেন। আকবরের যা কিছু খাবার দাবার খেতেন সব ইনি তৈরি করতেন, মানে ইনার ইসের মধ্যে হতো এটা। তাহলে আমরা আকবরের 9টা নবরত্ন শেষ করলাম।